শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আবারও আজকে একটি নতুন ব্লগ শুরু করলাম। আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা। আজকে একেবারে 6টার সময় তড়িঘড়ি করে ঘুম থেকে উঠেছি। আর জানো তো, রাতের বেলা শোয়ার সময় ভাবছিলাম এতদিন বাপের বাড়ি কাটিয়ে এসেছি, তারপর কিন্তু সকাল সকাল উঠে সংসারের সমস্ত কাজকর্ম আদৌ সারতে পারবো তো, এরকমটা একটা ভাবনা যেন মাথার মধ্যে কাল রাত্রিবেলা ঘুরছিল। কিন্তু দেখো, মেয়েরা শ্বশুরবাড়ি এলে তাদের সমস্ত অভ্যাস একেবারে পাল্টে যায়। যাই হোক, ওই দিক দিয়ে রাতের বেলার বেশ কিছুটা বাসন ছিল বাসি, সেগুলোই নিয়ে একেবারে কুয়োর পাড়ে রাখলাম। তারপর দৌড়ে ঘরে আর তোমার তুলসী মঞ্চটা ভালো করে লেপে দিলাম। আর জানো তো, সকাল সকাল উঠে যদি দৌড় ঘরে জলটা পড়ে না সূর্য ওঠার হকে, তাহলে নাকি অনেক ভালো হয়। সেই কারণেই আমি যতটা পারি সকাল সকাল উঠে সংসারের সমস্ত কাজকর্মগুলো সারার চেষ্টা করি। আর জানো তো, আমরা গ্রামের গৃহবধূ, আমাদেরকে তো এই টুকিনাকি নিয়মগুলো একটু মেনে চলতেই হয়। যাই হোক, তারপরে এইদিকে চলে এসেছি একটু উঠানটা সুন্দর করে ঝাড় দিতে। আর এই বর্ষাকালে উঠানের যে অবস্থা, কাদা কাদা, জানো কি আর বলবো তোমাদেরকে, বলে বোঝানোর মতো নয়, এত কষ্ট হচ্ছে উঠান ঝাড় দিতে। আর ওই দিক দিয়ে উনি এসছেন ডোডোর পাপার সঙ্গে একটু নাকি দেখা করবেন, তাই ওনাকে বললাম ঠিক আছে দাঁড়ান, ডোডোর পাপাকে ডেকে দিই। তো উনি যেন আমার এই স্ট্যান্ড দিয়ে ফোন দিয়ে মোবাইল শ্যুট করাটাকে না অবাক হয়ে দেখছেন একটা আশ্চর্যভাবে। তো ওনাকে আমি জিজ্ঞাসাই করলাম, কিছু বলতে চান আপনি? তো উনি আমাকে বলছে, না তুমি এটা কি করছো আমি বুঝতে পারছি না, ওইখানে লাইট কেন চলছে। তো ওনাকে সেটাই বোঝালাম যে এটা আমার ডেলি রুটিনের মধ্যে সংসারের কাজকর্মের মতনই, এটাও আমার একটা কাজ, এটা আমার হলো ভালো লাগা ভালোবাসার জায়গা। তো এরকমভাবে আমি ভিডিও শ্যুট করি প্রতিটা কাজে, তারপরে এটাকে এডিট করে ইউটিউবে আপলোড দিই। তো উনি বোঝাতে অনেকটাই ভালোভাবে বুঝলেন। তো আমাকে বললেন, বাহ ভালো করো। এই আশীর্বাদটুকুই আমি চাই প্রত্যেকটা মানুষের কাছে নিজের হয়ে পেতে। যাই হোক, কথা বলতে বলতে রাতেরকার বাসনগুলো ছিল সেগুলোও বের করে নিয়ে এসেছি, আর ঝটপট করে মাজা ধোয়া করে নিচ্ছি। আর কি বলবো জানো বন্ধুরা, এই মশার বাগানে মনে হয় আমি বাসন মাজতে এসেছি, এত মশা এখানে। তো জানো তো বন্ধুরা, এদিক দিয়ে ঝটপট করে বাসনগুলো মেজে নিচ্ছি, এত মশার কামড় তোমাদেরকে বলে বোঝানোর মতো নয়। তো ডোডোর পাপা আমাকে বলছে একটা করে তো মশার ধূপকাঠি নিয়ে গিয়ে এখানে বাসনগুলো মাজতে পারো। আর কি বোঝাই ওকে, আমি সংসারে কাজ করব না ওইসব করে বেড়াবো। যাই হোক, এই দিক দিয়ে অনেক কাচাকুচি নিয়ে বসেছিলাম জানো বন্ধুরা, হঠাৎ ঝমঝম করে বৃষ্টি আসলো, তাতেই সব ভেস্তে গেল। মনে হচ্ছিল যে আজকে মনে হয় কিচ্ছু শোকাতে পারবো না, কিন্তু ওই বৃষ্টিটার কারণেই এত সুন্দর একটি রোদ্দুর ঝলমল উঠলো। তো ভাবলাম না, আজকে মনে হয় সমস্ত কিছুই শুকিয়ে যাবে। যাই হোক, ঠাকুরের আশীর্বাদে সমস্ত কিছুই শুকিয়ে গেছে। আর এই বর্ষাকালে আমাদের তো এই একটাই কথা যে কিভাবে জামা কাপড়গুলো শুকাবো, কিভাবে সংসারের সমস্ত কাজকর্মগুলো করব বৃষ্টি আসার আগে। গ্রীষ্মকালে যেরকম সূর্যি মামা ওঠার আগে কাজ করি, শীতকালে যেরকম বেলা যাওয়ার আগে কাজ করি, সেরকম বর্ষাকালে বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে আমরা কিন্তু প্রতিটা গ্রামের গৃহবধূরাই এরকমভাবে সংসারের সমস্ত কাজ করি। সকালে যাই হোক বেশ কিছুটা কাচাকুচি করলাম, তারপর সকালকার খাওয়া দাওয়া সেরে বাসন কোচন মাজা দেওয়া করে এদিকে চলে এসেছি ঝটপট করে দুপুরে রান্না বসাতে। আজকে দুপুরে রান্নায় সেরকম কিছুই করব না, সকালে যেহেতু বরবটি আলুর তরকারি করা হয়েছিল সেটা আছে, আর শাশুড়ি মায়ের জন্য একটু উচ্ছে ভাজা হয়েছিল সেটিও আছে জানো। তো আজকে ভাবলাম একটু কুমড়ো আছে, কুমড়ো আবার ডোডোর ভীষণ প্রিয় খাবার, সেই জন্য ওর কথা ভেবেই কুমড়োটা একটু ভাজা করব। আর এই দিক দিয়ে তোমার রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি। ডোডোর পাপা বলছে অনেক দিন হলো চিকেন খাওয়া হয় না, আজকে একটু মন চাইছে চিকেন খাবো। তো ওকে আমি বললাম দাঁড়াও তাহলে দেখি ভালো করে যে চিকেন খাওয়ার জন্য সমস্ত কিছু জোগাড়জান্তি আছে নাকি। সত্যি বলতে ঘরে রসুনটা একটু বাড়ন্ত ছিল, তাই ওকে বললাম বাজার যাওয়া যখন একটু রসুনের কোয়াও নিয়ে এসো। ও সেটাই নিয়ে এসছে, আর মশলাগুলো করে নিচ্ছিলাম। এরই মধ্যে কুমড়ো ভাজা কমপ্লিট।
আর জানো তো কি হয়েছে, কুমড়ো ভাজাটা করার সময় না একটু তেলের পরিমাণটা বেশি পড়ে গেছিলো। ওই যে বললাম না আগের ব্লগে, আমার তেলের হারটা যেন একটু বেশি, সেই কারণে যখনই যাই করতে যাই না একটু করে যেন তেলটা বেশি পড়ে যায়। কিন্তু খুব একটা অসুবিধা হয় না, তরকারিটা ঠিক ম্যানেজ করে ফেলি, কিন্তু এই কুমড়ো ভাজার ক্ষেত্রে তেলটা একটু ছেঁকে তুলতে হয়। তারপরে তোমার আলু ভাজা, এই সমস্ত কিছু ক্ষেত্রেই কুমড়োটা একটু ছেঁকে তুলতে হয়। আর এদিক দিয়ে আমার ভাজা হয়ে গেল, কুমড়োটা তেল ছেঁকে ছেঁকে ভালো করে করে তুলে নিচ্ছিলাম। আর ওরই মধ্যে মাংসর সরঞ্জাম রেডি হয়ে গেছে। আর জানো তো মাংস করতে গেলে যতক্ষণ না সময় লাগে মাংস করতে, তার থেকে বেশি সময় লাগে মাংসর জোগাড় জান্তি করতে। এই ধরো আদা রসুন পেঁয়াজ এগুলো ঝাড়াতে যা ঝামেলা, একা হাতে করতে একটু সময় লাগে। কিন্তু কি বলো তো, আজকে কি করেছি, মাংসটা একটু অন্যরকম করে করার চেষ্টা করেছি। তোমার টমেটো থাকে না, ওই টমেটোটাকে না এক কাজ করেছি, আলাদা করে পেস্ট করেছি, করেই কিন্তু মাংসটা রান্না করতে এসেছি। আর মাংস কষানোটা এত সুন্দরভাবে হয়ে গেছে, কালারটা দেখেই তো তোমরা বুঝতে পারছো তাই না, একদম তোমার মশলা থেকে তেল ছেড়ে গেছে। আর গ্যাসে রান্না করতে না অনেকটাই সুবিধে জানো, মানে এই ধরো গ্যাসে রান্না বসিয়ে এদিক ওদিক করতে পারছি, সমস্ত কিছু কিন্তু করা যাচ্ছে। সকাল 6টা থেকে উঠে রাত 9টা অবধি আমি এভাবেই কিন্তু সংসার নিয়ে যুদ্ধ করতে থাকি প্রতি মুহূর্তে। আর রাত 9টা বলার একটাই কারণ, যেহেতু ডোডোকে 9টার সময় খাইয়ে নিই, তারপরে কিন্তু সেভাবে কাজ থাকে না, ওই আমরা খাওয়া দাওয়া করি তারপরেই শুয়ে পড়ি। আর এদিক দিয়ে আজকে ডোডোর পাপা 500 মতো চিকেন এনেছিল। ওকে আমি বললাম বেশি চিকেন এনো না, চিকেন বেশি খেতে কিন্তু ভালো লাগে না। তো ও বলছে এক রিকোয়েস্ট করছি 500 মতোই নিয়ে আসি। যাই হোক, চিকেনটা বসি ওইদিকে অনেক কাজ সেরে নিলাম জানো। ওইদিকে যে জামা কাপড়গুলো মেলতে দিয়েছিলাম সেগুলো বারবার করে উল্টে পাল্টে নিলাম, তারপর কিছু জামা কাপড় আবারও ভিজিয়ে আসলাম। এই রোদ্দুরটা দেখে যেন লোভ সামলাতে পারছি না, সেই কারণে। তো এই দেখো এদিক দিয়ে আমার মশলাটার সঙ্গে মাংসটা ভালো করে মিশিয়ে কষানো হয়ে গেছে। আর এরই মধ্যে হলুদ ছাড়া যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম, আর অল্প অল্প পরিমাণে একটু করে জল দিচ্ছি। আর জানো তো এই সাদা কৌটো কালো কৌটো এগুলো না আমি একটু মায়ের কাছ থেকে নিয়ে এসেছি, কারণ কি বলো তো এগুলো না দেখছি খুব টুকিটাকি কাজে ভীষণ ভালোভাবে লাগছে। এই ধরো পেঁয়াজ কেটে রাখতে, মশলা করতে, এই সব কাজে খুব ভালো হচ্ছে। তারপর চিকেনটা ধুলাম, এই সমস্ত কাজের জন্য না পুরো পারফেক্ট। তাই মায়ের কাছ থেকে নিয়ে এসেছি, খুব সুবিধে হয়েছে জানো এগুলোতে আমার। অবশ্যই এগুলো হলো তোমার ওই বিরিয়ানির তোমার কৌটো, তারপরে মিষ্টির কৌটো, এই সমস্তই হবে আর কি। যাই হোক, ওই দিক দিয়ে চালটা গরম হয়ে গেছে, মানে জলটা গরম হয়ে গেছে, চালটা দিয়ে দিলাম হাঁড়িতে। আর সত্যি বলতে এত ভালো লাগছে কি বলবো জানো তো, দুদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর ওই দিক দিয়ে জানো ফুটো হাঁড়িটা, কী করবো আমি ভেবে উঠতে পারছি না, জল টপ টপ করে পড়ছে, গ্যাস বন্ধ হওয়ার জো। তাই একটু হাতে আটা নিলাম, একটু 1 ফোঁটা জল নিলাম, নিয়ে আটা মাখার মতো মেখে নিলাম, দিয়ে এখানে টুকুস করে লাগিয়ে দিলাম জানো। তার উপরে একটুখানি করে তোমার দিয়ে দিলাম ওপরে যে গুঁড়ো আটাটা ছিল সেটা। ডোডোর পাপাকে এতদিন ধরে বলছি যে তুমি ওই কাজ করো, একটু ঝাল দিয়ে দেখিনি, তাহলে যদি একটু ভালো হয়। ও না সেই আমার কথা শোনেই না। যাই হোক, ভাত হয়ে গেল, ভাতটা 1 ফুট হওয়াতে গ্যাস বন্ধ করে রেখে ওইদিকে আমি কাজ করতে গেছিলাম অন্যান্য। তো এসে দেখছি ভাতটা পুরো রেডি। তো ভাতটা থেকে মাঠটাও ঝরিয়ে নিলাম, আর ওইদিকে চিকেনটাও রেডি হয়ে গেছে। আর এখন অনেকটাই বেলা হয়ে গেল জানো তো বন্ধুরা, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক তোমার ওই 1:20 মতো। আর বেলা হওয়ার কারণটা তোমাদেরকে একটা বলি, ডোডোকে আমার স্নান করাতে হয়, সেই কারণেই জানো যত দেরি হয়ে যায় ওকে স্নান করাতে ততই যেন মনের মধ্যে উথাল পাথাল করতে থাকে। আর আজকে থেকে একটা নতুন টেকনিক শুরু করলাম, মানে আমার বাপের বাড়িতে চলেছে অনেক কটা দিন, কিন্তু শ্বশুর বাড়িতে এই টেকনিকটা আজ ফার্স্ট। মানে ওকে কি করেছি বলো তো, স্নানটা সারিয়ে তোমার ও স্নানটা করিয়ে নিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াচ্ছি। আগে ঘুম পাড়িয়ে রাখতাম, তারপর উঠাতাম, দিয়ে খাওয়াতাম, এতে করে অনেক বেলা হয়ে যেত জানো, ও খেতে চাইতো না, দুষ্টুমি করতো, এরকম করতো। রান্না বান্না শেষ, কড়াই মাজা হয়ে গেল, জামা কাপড় কাচাকুচি, অনেক কাজ এগিয়ে গেল। ডোডোকে এরই মধ্যে স্নান করিয়ে ওর ঠাম্মার কাছে বসিয়ে রেখেছি। আর এই দিক দিয়ে আমি গ্যাসটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। গ্যাসের মধ্যে ভীষণ নোংরা থাকে, আর গ্যাসের ওভেনগুলো তোমার পরিষ্কার করার পর এত সুন্দর লাগে দেখতে, কি বলবো, ভীষণ সুন্দর লাগে। যাই হোক, গ্যাসের ওভেনটা অনেক দিনকার তো তাই এরকম হয়ে গেছে জানো তো বন্ধুরা। তার সাথে মাটির ঘর, টিনের বেড়া, এর জন্য আরোই হয়ে গেছে। তো এইদিকে প্লেটগুলো সমস্তটাই বসিয়ে দিলাম,
আর ওই দিক দিয়ে ডোডো এখনও বসে আছে। ওকে আমি বললাম একটু পরে যাই, গিয়ে খাইয়ে তোমাকে একেবারে ঘুম পাড়িয়ে দেবো। ও কিন্তু আমার কথা মতো চুপটি করে শুনছে জানো। তো ওভেনগুলো বসানো হয়ে গেল, এরই মধ্যে কিন্তু হাঁড়িটাও বসিয়ে দিলাম। ভাত আজকে বেশি করিনি, ওই 500 মতো চাল নিয়েছিলাম। অন্যান্য দিন তো 1 কেজি চাল করি, তাই না? আজকে 500 মতো নিলাম। কেন বলো তো? ওই যে সকালবেলা কিছুটা ভাত বেঁচেছিল, সেই কারণে। ডোডোর পাপাকে ফোন করলাম, ও আসবে না, আমাকে বললো খেয়ে নাও। তাই একাই খেতে বসলাম। ডোডোকে খাইয়ে যেহেতু ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমোচ্ছে। এখন ওই যে সকালকার বরবটি আলু চচ্চড়িটা ছিল সেটা নিলাম, একটু কুমড়ো ভাজা নিলাম, আর 2 পিস মতো চিকেন নিয়েছি। চিকেনটা এখন যেন ভালোই লাগে না। একটু রেস্ট করার পর ডোডোকে নিয়ে চলে এসেছি একদম পার্লারে। আর জানো তো আমার না পার্লারে আসবো করে কতদিন হয়ে গেল, আসাই হয় না। তাই এই যে দিদির কাছে একবারে চলে আসলাম পার্লারে। তো আমার দেখো ভুরু সাফ করার আগে চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। দিদি বলছে ভয়ে কান্না করে দিলে নাকি গো? না না, কান্না আর কি করবো, চোখ দিয়ে জল বেরোচ্ছে, ঠান্ডা লেগে গেছে জানো। আর শাড়ি পরে আসলাম। শাড়ি পরলে নিজেকে যেন একটা অন্যান্য রূপ লাগে। আমার তো ভীষণ ভালো লাগে যেন শাড়ি পরে এরকমভাবে পার্লারে আসতে। আর দিদি যেন পার্লারটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে, ভীষণ ভাল লাগছে। পার্লারটা দেখতে যেন একটা অন্য রূপই লাগছে। আমাদের গ্রামগঞ্জে এই সমস্ত পার্লারগুলোই অনেক, হয়তো টাউনে আরও ভালো ভালো পার্লার আছে, অনেক সুন্দর সুন্দর নামি দামি, কিন্তু গ্রামের এই সমস্ত পার্লারগুলোই আমাদের কাছে অনেক। তো দিদিকে বললাম, দিদি ভুরুটা আস্তে আস্তে শেভ করো, আমার কিন্তু ভীষণ লাগছে। আর কী যে বক বক করছিলাম ওই দিদির সাথে আমি নিজেও জানি না। দুজন মিলে কথা বলতে বলতেই কিন্তু কাজটা হচ্ছিল। সেরকমভাবে এই দিদির সাথে আড্ডা দেওয়ার সময় পায় না, পাড়াতেই বাড়ি, তবু কেন বলো তো, ওই যে দিদির কাজে যুক্ত, আমি আমার সংসার নিয়ে যুক্ত, সেই কারণে। কিন্তু বিয়ের পর থেকে এই দিদিকে একটু বেশি করে চিনতাম জানো, পাড়ায় সেরকম তো কাউকে চিনতাম না। তো এই যে আসার পর বাড়িতে এলাম, ডোডোকে একটু বই নিয়ে বসালাম, ওর মতো করে পড়ে নিল, আমিও আমার মতো করে পড়িয়ে দিলাম। পড়া টড়া শেষ, এখন গেছে ঠাম্মা দাদুর ঘরে খেলা করতে। তো ওকে বললাম যা ওই ঘরে খেলা করবে, আমি এদিক দিয়ে বিছানাটা পরিষ্কার করে তোকে খাওয়াতে যাব। আর জানো তো ও ছোট না, ও না পড়াশোনাটা একটু বেশি চায় না, কিন্তু অল্প একটু সময় করে তাতেই অনেক মনে হয়। আর এই যে রিংগুলো একটু ভালো করে ঢুকে দিলাম ওকে। এখন আমি বললাম তুই যা, আমি পরিষ্কার করে নিই, তারপর ওই ঘর থেকে নিয়ে আসবো। আর বিছানাটাও পরিষ্কার করে নিচ্ছি জানো, বিছানাটা যে হাল করেছে দুজন মিলে, বাপ বেটাতে ভালোই লাগে না। আর আজকে ডোডোর পাপা অনেকটা বেলায় এসছে বাড়িতে, বলছে হোটেলে নাকি খেয়েছে, তাই খিদে ছিল না, সবজি ভাত খেয়েছে জানো 40 টাকা দিয়ে। তো আজকে আমি বললাম বাড়িতে তাহলে চিকেনগুলো কে খাবে? বলছে না না খাবো, অল্প করে ভাত খেয়ে এসেছি, 40 টাকায় 1 হাতা ভাত দেয়, তার সাথে তরকারি, কি আর হয় বলো? তার সাথে যদি ভাত না হয় 2 প্লেট, তাহলে বলছে সেটা হবে 60 টাকা, 10 টাকা করে প্লেট নাকি। তো আর কথা শুনে আমিও বুঝলাম, যাই হোক ওকেও খেতে দিলাম। আর এদিক দিয়ে আমি বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ভাত অবশ্য আর বেশি নেই, যা আছে ডোডোকে রাতে খাওয়ালেই কিন্তু ভাত একেবারে বাড়ন্ত হয়ে যাবে। আর এই যে শাড়িটা পরে পার্লারে গেছিলাম, একটু ফ্যানের হাওয়ায় দিলাম, দিয়ে একটু শুকোনোর পর ঘামটাম ভালো করে ভাঁজ করে নিচ্ছি। বর্ষাকাল না হলে একটু ধুয়ে কেচে ঢোকাতাম, কিন্তু বর্ষাকাল কি করি, কিচ্ছু যে ঢোকানোর জো নেই, সমস্ত কিছুই বাইরে জানো। মানে কি বলবো, সমস্ত কিছু এত রাগ লাগছে, এই বৃষ্টিটা মনে হচ্ছে কবে যে বিদায় নেবে, নিলেই বাঁচা যায়। আর যেন এরকম করে ভাঁজ করতে না কাপড় ভীষণ ভালো হয়, সুতির শাড়ি পরলেই যে আরাম। আর সুতির শাড়ির মতো সম্মান কোনো শাড়িতেই আমার মনে হয় নেই। সুতির শাড়ি আমার কাছে যেন একটা আলাদাই জায়গা জানো তো বন্ধুরা। সুতির শাড়ি পরে আমি একবার আমাদের এই কালনা শহরটা পুরো ঘুরেছিলাম এই শাড়িটা পরেই আমার বিয়ের পর। আমার লজ্জা শরম বলতে সেরকম লাগেনি, কিন্তু ঘুরতেছিলাম, ঘুরে আসার পর বাড়িতে এসে কেমন কেমন লাগছিল। যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের আরও ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে নতুন সদস্য হয়ে থেকে যান। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই।